বাঁশ গাছের শিকড়, আমরা যেটাকে পাত্তা দিই না, চীনারা সেটাকেই বলে গুপ্তধন। কারণ এই বাঁশের শিকড় দিয়ে তারা বানায় দারুণ সব রান্নার হ্যান্ড স্টিমার, সুগন্ধি খাবার বাটি, এমনকি হালকা আসবাবপত্র। শুধু তাই নয়, এই শিকড় এতটাই টেকসই, প্রাকৃতিক আর পরিবেশ বান্ধব যে আধুনিক প্লাস্টিকের জিনিসকে একরকম টেক্কা দিচ্ছে হাতের খেলায়। বাঁশের শিকড়, যেটা সাধারণত মাটির নিচে লুকিয়ে থাকে, শক্ত, মোটা আর জটিল গঠনের, চীনারা সেটার কাঠামো আর শক্তিকে কাজে লাগিয়ে তৈরি করে একরকম বাঁশ কাঠ। এগুলোর বিশেষত্ব হলো প্রাকৃতিকভাবে বাঁকানো, টেকসই কিন্তু যথেষ্ট নমনীয়। এই কারণেই এর ব্যবহার এখন শুধু গ্রাম্য অঞ্চলে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে আধুনিক শহরে। প্রথমে এই শিকড় সংগ্রহ করা হয় সতর্কভাবে। মাটি খুঁড়ে উপরের অংশ বাদ দিয়ে শুধুমাত্র মধ্যভাগ ও নিচের ঘন কাঠামো আলাদা করা হয়। এরপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে বিশেষভাবে শুকিয়ে রাখা হয় রোদে। শুকানোর পরে শুরু হয় প্রসেসিং, ধাপে ধাপে পলিশ, কাটা, শেপিং এবং গরম দিয়ে বাঁকানো। সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হলো হ্যান্ড স্টিমার বা খাবার রান্নার বাক্স বানানোই। চীনের রাস্তায় হাঁটলে দেখবেন এক ধরনের গোল বাক্সে ধোয়া ওঠা খাবার বিক্রি হচ্ছে। ওটাই বাঁশের শিকড় দিয়ে বানানো স্লাইসড স্টিমার। এতে একসাথে কয়েক স্তরে খাবার গরম বা রান্না করা যায়। প্লাস্টিকের মতো বিষাক্ত কিছু নেই, লোহার মতো অতিরিক্ত তাপও নয়, সবকিছুই প্রাকৃতিক, স্বাস্থ্যকর। এই শিকড় থেকে তৈরি হয় ছোট ছোট বাটি, কাপে, চায়ের স্ট্যান্ড, এমনকি প্যাকেজিং জিনিসপত্র। চীনের অনেক গ্রামে এখন এই বাঁশের শিকড় দিয়ে বানানো হচ্ছে ডেলিভারি জিনিসের বক্স, উপহারের প্যাকেট এবং ইকো ফ্রেন্ডলি ক্রাফট আইটেম। কারণ এটি যেমন সহজে পচনশীল না, তেমনি ব্যবহার শেষে পরিবেশে ফেলে দিলে প্লাস্টিকের মতো দূষণ করে না। চীনের কিছু প্রদেশে এই বাঁশ শিকড় ভিত্তিক পণ্য এখন রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা ও কোরিয়ার মতো দেশেও। কারণ পরিবেশ বান্ধব প্রোডাক্টের চাহিদা যেভাবে বাড়ছে, তাতে করে বাঁশ এখন আর শুধু গরিবের লাঠি নয়, এটা এখন $বিলিয়ন ইকো বিজনেস। এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরাতেও সহায়ক। চীনের ছোট ছোট গ্রামে নারীরা এখন এই বাঁশ শিকড় দিয়ে হস্তশিল্প তৈরি করছেন। বাড়িতে বসে আয় করছেন মাসে হাজার হাজার ইউয়ান। শুধু বেকারত্বের সমস্যা মিটছে না, বরং ঐতিহ্য আর পরিবেশ দুটোই একসাথে রক্ষা পাচ্ছে। বাংলাদেশেও বাঁশের উৎপাদন প্রচুর, তবে আমরা এখনো কেবল বাঁশের ডগা বা খণ্ড ব্যবহারেই অভ্যস্ত। শিকড় ব্যবহার করলে যা হতো তা দিয়ে তৈরি হতে পারত টেকসই কাঠামো, ফার্নিচার, এমনকি বাইরের দেশে রপ্তানিযোগ্য হস্তশিল্প পণ্য। চীনারা দেখিয়ে দিয়েছে একটা গাছের শিকড়ও যদি আপনার চোখে মূল্যবান হয়ে ওঠে, তবে তা দিয়ে ব্যবসা হয়, শিল্প হয়, আর সবচেয়ে বড় কথা, পরিবেশ রক্ষা হয়। একটা পুরনো বালতি, দুটো কাঠের টুকরো আর সামান্য কিছু তার, এই তিনটেই লাগবে, আর আপনার মুরগির খাওয়ানো হবে একদম অটো। চীনের গ্রামে লোকজন এখন মুরগি খাওয়ানোর জন্য মানুষ রাখে না, কারণ একবার বসিয়ে দিলে এই ফিডিং ট্রে নিজেই কাজ করে দিব্যি। খরচ বাঁচে, সময় বাঁচে, আর মুরগিরাও খায় পরিপাটি করে। এই বুদ্ধিটা যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে ছোট খামারিদের জীবন পুরো বদলে যাবে। এই প্রযুক্তি আসলে যতটা আধুনিক শোনায়, ততটাই সহজ। এই অটোমেটিক ফিডিং ট্রে বা সেলফ ফিডিং চিকেন বাকেট বানাতে কোনো মোটর, বিদ্যুৎ বা সোলার প্যানেল লাগে না। পুরো সিস্টেমটাই মুরগির নিজের নড়াচড়ার উপর নির্ভরশীল। মানে খাবার সময় নিজেই ব্যবস্থা করে নেয় নিজের খাবার। প্রক্রিয়াটা হলো এমন, একটা সাধারণ প্লাস্টিকের বড় বালতির নিচের দিকে ছোট একটা গর্ত করা হয়, আর সেই গর্তের মুখে বসানো হয় ছোট একটা কাঠের চাপা দরজা বা প্যাডেল। এই প্যাডেল এমনভাবে লাগানো হয় যে মুরগি যখন পায়ে চাপ দেয়, তখন দরজা খুলে যায় এবং ভেতর থেকে খাবার পড়ে নিচে। যে মুহূর্তে মুরগি সরে যায়, প্যাডেলটা আবার বন্ধ হয়ে যায়। ফলে খাবার পড়ে থাকে না, ছড়িয়ে পড়ে না, নষ্ট হয় না। সবচেয়ে বড় কথা, অন্য প্রাণী যেমন ইঁদুর, পাখি কিংবা পোকামাকড় এসে খাবার খেতে পারে না, কারণ তাদের ওজন বা চাপ যথেষ্ট না এই দরজা খুলে ফেলতে। এই পদ্ধতিতে প্রতিদিন মুরগির খাওয়ানো নিয়ে চিন্তা করতে হয় না। আপনি একবার খাবার ভর্তি করে রাখুন বালতিতে, মুরগিরা নিজেরা গিয়ে যতবার দরকার ততবার খাবে, আর দরজাও বন্ধ থাকবে নিজে নিজেই। চীনের অনেক কৃষক এখন এই সিস্টেম ব্যবহার করছেন, বিশেষ করে যারা বাড়িতে ৫-৫০টা মুরগি পালন করেন। আগে প্রতিদিন সকালে, দুপুরে, রাতে ৩ বার মুরগিকে খাওয়ানো হতো। সময় লাগতো, খাবার নষ্ট হতো। এখন সেই চিন্তা নেই। খাবার একবার ঢালুন, আর ৩-৪ দিন পর্যন্ত কোনো চিন্তা নেই। আরেকটা দারুণ দিক হলো, এতে মুরগিরাও স্বাভাবিকভাবে খাবার অভ্যেস করে, কারণ তাদের বুঝে নিতে হয় কোথায় চাপ দিলে খাবার আসে। এটা এক ধরনের শিক্ষাও। মুরগি নিজের দায়িত্বে নিজের খাবার বের করে খেতে শিখে যায়। এই ব্যবস্থা এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে অনেক ইউটিউব চ্যানেল, খামারি পেজ, এমনকি গ্রামীণ কৃষি প্রদর্শনীতে দেখা যায় এই ট্রে বানানোর লাইভ ডেমো। ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় হাজারো ভিডিও, যেখান থেকে আপনি নিজেই ঘরে বানিয়ে ফেলতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে।
জাপানের এই নাচ কোনো সাধারণ নাচ না, এটা এক ভয়ঙ্কর কষ্টের কাজ। কারণ এই ঘোস্ট ওয়াক পারফর্ম করতে গিয়ে অভিনেত্রীদের শরীর কেঁপে ওঠে, পায়ের হাড় হুমকি দেয় ভেঙে পড়ার। 3 ঘন্টা একটানা ছোট ছোট পায়ে হেঁটে যেতে হয়, শরীর এক চুলও না নড়ানো অবস্থায়। এই নাচ দেখলে গা শিউরে উঠবে আর ভাববেন এটা কি মানুষ করছে নাকি আসলে কোনো আত্মা মাটিতে নামছে। এই নাচের নাম ঘোস্ট ওয়াক, মানে ভূতের মতো হাঁটা। এটা এক ধরনের পারফরমেন্স আর্ট, যেটা থিয়েটার, মঞ্চ কিংবা হরর শোতে ব্যবহার হয়। কিন্তু এটা শুধু হেঁটে যাওয়ার বিষয় না, এটা একটা পরীক্ষা, শরীর, মন, ধৈর্য আর যন্ত্রণার পরীক্ষা। এই নাচ করতে হয় এক বিশেষ ধরনের জুতো পরে, যেটার সাইজ এতটাই ছোট যে তাতে পুরো পা ঢোকে না, শুধু সামনের অংশ, আঙুলের দিকটা ঢোকে। পায়ের গোড়ালি, অ্যাঙ্কেল সবকিছু থাকে ভাসা ভাসা। ভাবুন তো, আপনি শুধু আঙুলের উপর ভর করে হাঁটছেন, তাও 1-2 মিনিট না, টানা 3 ঘন্টা। একবার দাঁড়ান, চেষ্টা করুন আঙুলে ভর দিয়ে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে। তারপর ভাবুন তারা কিভাবে এই নাচটা করেন। আপনি ঘোস্ট। ভূতের শরীর নড়ে না, কাঁপে না, মাথা দোলে না, তাই পুরো শরীরকে রাখতে হয় একদম স্থির। শুধু ছোট ছোট পা ফেলতে হয় একরকম হেলাফেলা ভঙ্গিতে, যেন হাঁটছেন না, মাটি দিয়ে গুলে গুলে এগিয়ে যাচ্ছেন। এই নাচে সফল হতে গেলে পারফর্মারদের মাসের পর মাস ট্রেনিং নিতে হয়, নিয়মিত শরীর ঝালিয়ে নিতে হয়, পায়ের আঙুল শক্ত করতে হয়, ব্যালেন্স ঠিক করতে হয়, আর সবচেয়ে বড় কথা, মনকে অভ্যস্ত করতে হয় যন্ত্রণাকে সহ্য করার জন্য। কারণ পায়ের হাড় ধীরে ধীরে চাপ নিতে নিতে ছিঁড়তে বসে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসে, কিন্তু নাচ থামানো যাবে না। এই পারফরমেন্স একবার শুরু হলে থামানো মানেই ব্যর্থতা। অনেক নামী অভিনেত্রী পর্যন্ত এই নাচ করতে গিয়ে হাল ছেড়ে দিয়েছে, কারণ শরীর সায় দেয় না, পায়ের পেশি ফুলে যায়, গোড়ালিতে ফাটল ধরে, কারো কারো পায়ে এমন আঘাত হয় যে তারা মাসখানেক হাঁটতেই পারে না। তবে যারা করে তারা জানে এটা শুধু একটা নাচ না, এটা আত্মার মতো এক অভিজ্ঞতা, যেখানে আপনি আর আপনার শরীর আলাদা হয়ে যায়, আপনি শুধু হয়ে থাকেন এক জীবন্ত ছায়া। এই পারফরমেন্স বিশ্বের কিছু নির্দিষ্ট জায়গাতেই দেখা যায়, বিশেষ করে জাপান, কোরিয়া, থাইল্যান্ড, এমনকি ইউরোপের কিছু হরর শোতে। এই নাচের পোশাকও হয় একদম সাদা, ওড়না মাথা পর্যন্ত, চোখে থাকে খালি দৃষ্টি, মঞ্চ অন্ধকার, চারপাশে চুপচাপ, আর তখন একের পর এক পারফর্মার বেরিয়ে আসছে, নীরব, নিঃশব্দ, নড়চড়হীন, হেঁটে যাচ্ছে মাটির উপর দিয়ে। দর্শক হিম হয়ে যায়, কারো গা কাটা দেয়, কারণ এটা ভয় পাওয়ার মতোই।